উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সমন্বয় নেই। এই বিভাজনের বীজ রোপণ করেছে এই উপদেষ্টা মণ্ডলী। মাহফুজ আলমদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে তাদের মৃত্যুর ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এক একজনের ক্ষোভ থেকে এক একটা কথা বলছে। এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের যে বক্তব্য ঘিরে আসলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, এই বক্তব্য পরবর্তীতে বিবৃতি দিয়ে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হলো। সেখানে বলা হলো নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করার পরেই, দায়িত্ব হস্তান্তরের পরে আসলে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব থেকে সরে যাবেন। একটি বিষয় আসলে ক্লিয়ার একটা বিবৃতি দেওয়া হলো, কিন্তু আরেকটি বিষয় কিন্তু থেকে গেল যে সংঘাতের কথা মাহফুজ আলম বলেছেন, তথ্য উপদেষ্টা বলেছেন, সেই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বিবৃতি দেয়া হয়নি। সেই বিবৃতি কি দেওয়া উচিত ছিল কিনা, কিংবা নির্বাচনমুখী পরিবেশ ধরে রাখার জন্য তাদের কৌশল নিয়ে তাদের বলা উচিত ছিল কিনা, কিংবা মাহফুজ আলমের বক্তব্য কি আসলে সত্য কিনা, বা ওনার বক্তব্য নিয়ে এরকম বিবৃতি পরিবর্তন আসলো কেন, সেই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আমি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে মাহফুজ আলমের বক্তব্য এবং আজকে যে বিবৃতি, এটা এ কথাটা স্পষ্ট আমাদের কাছে করেছে যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সমন্বয় নেই। যদি সমন্বয় থাকতো তারা কিন্তু এভাবে মাহফুজ আলম এই কথা বলতে পারতো না। বরং কিছুদিন পূর্বে যদি আপনি নাহিদ ইসলামের একটি বক্তব্য শুনেন, যখন লন্ডনে মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা চলছিল, তখন নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলছে যে মাহফুজ আলমদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে তাদের মৃত্যুর ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে। আপনার নিচে মনে থাকার কথা এই ধরনের বক্তব্য। অর্থাৎ এই বক্তব্যগুলোতে প্রমাণিত হয় যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যে ঐক্যবদ্ধতার মাধ্যমে এই ক্রাইসিসটা মোকাবেলা করার জন্য যে উদ্যোগগুলি নেওয়া দরকার, সেই ক্ষেত্রে সেই সমন্বয়হীনতাটা নেই। যে সমন্বয় থাকা দরকার সেই সমন্বয়টা নেই, যার কারণে কিন্তু এক একজনের ক্ষোভ থেকে এক একটা কথা বলছে। আমাদের কাছে যেটা মনে হচ্ছে এইটা উচিত ছিল একটা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত। আমরা নর্মাল ইকুয়েশনে কি বুঝি যে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট চলছে, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দিয়ে তাদের কার্য সমাপ্তি হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মাহফুজ আলমের বক্তব্য প্রমাণ করে যে উপদেষ্টা মণ্ডলী যে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার প্রয়োজন ছিল সেটা তারা রাখতে পারছে না। এবং আপনি এই রাজনৈতিক দলগুলির মধ্যে থেকে যে বিভাজনের নানা কথা উঠছে, এর জন্য আমি তো মনে করি যে উপদেষ্টা মণ্ডলী অনেকটা দায়ী। কারণ যে আমি মঞ্জু ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। মঞ্জু ভাই বলছে যে আজকে যে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু বক্তব্য দেওয়া হচ্ছে যে প্রশাসনে একটা দলের প্রাধান্য। আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু সামগ্রিকভাবে কে কোন আদর্শে বিশ্বাস করে, কে কোন দলকে সমর্থন করে, এটা কিন্তু বের করা খুব একটি পিএইচডি করার কোনো প্রয়োজন নাই। নর্মাল কিন্তু আমরা যদি একটু চোখটা খুলে আমরা যদি খোলা মনে দেখি তাহলে কিন্তু এটা বোঝা যায়। তো সেখানে একটা দলের প্রাধান্য আছে, এটা তো অস্বীকার করার। সেটা মাহফুজ আলমও কিন্তু কিছুদিন আগে বলেছিল, আপনাদের নিচে মনে আছে যে ডিসিদের মধ্যে 64টার মধ্যে 46টা। আমি একটু বলি 46টা হলো আপনার জামাতের, ডিসির মধ্যে 36টা জামাতের, ইউনিভার্সিটিগুলি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এই ধরনের বক্তব্য। অর্থাৎ এই সরকার, আমি বলছি কে সুবিধা পেলো না পেলো সেই হিসাবটা পরে, কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টের একটা নিরপেক্ষ রোল করা উচিত। হ্যাঁ, যদি মঞ্জু ভাই যেটা বলছেন বিএনপিও যদি কোনো ইলিগাল প্রেশার করে, সেটাও তো তাদের প্রোটেক্ট করার দায়িত্ব তাদের। কারণ যে কথাটি মনিরা বলেছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করছে, সুতরাং এই দৃঢ়তা, এই দক্ষতা কেন তারা দেখাতে পারছে না, কেন দেখাতে পারছে না, এইটা হলো তো বড় কথা। আর আরেকটু যে বিষয়, যে বাংলাদেশ কিন্তু একটা ছোট্ট জায়গা, খুব বড় বেশি জায়গা না। এখানে একজন কর্মকর্তা যখন কোথাও পদায়িত হয় তখন কিন্তু তার পরিচয় কি, তার আত্মীয় স্বজন কোথায়, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, এটা জানা কিন্তু খুব বেশি জটিল কিছু না। তো এই ক্ষেত্রে তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট খুব কেয়ারফুলের সাথে এই জিনিসটা হ্যান্ডেলিং করা উচিত ছিল। এই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। বরং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাউকে বা কোনো শক্তিকে সহায়তা করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করছে। এই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে না যান, বরং আমি মনে করি রাজনৈতিক দলগুলির মধ্যে এখন যে বিভাজন, এই বিভাজনের বীজ রোপণ করেছে এই উপদেষ্টা মণ্ডলী। কারণ এটা দুইটা কারণ হতে পারে। একটা হলো এদের অনভিজ্ঞতা, মানে এটা তো কোনোদিন রাষ্ট্র পরিচালনা করে নাই, এনজিও গ্রাম সরকার অনেকে বলে এটাকে, যে এনজিও ব্যাকগ্রাউন্ডের লোকজন। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করার যে দক্ষতা, যে দৃঢ়তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে তড়িৎ কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, সেই ক্ষেত্রে এরা নানা ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, যার জন্য কোনো শক্তির কাছে এদেরকে কিন্তু আত্মসমর্পণ করে তাদের এই কার্যক্রমটা পরিচালনা করার দক্ষতা দেখাতে হয়। এইখানেই আমার মনে হয় মূল সংকটটা বিরাজমান।